ভালো না মন্দ? ভালো না মন্দ? প্রথমত আজকে একটা ঘটনা নিয়ে একটুখানি আলোচনা করব। তার সাথে আরও কিছু বিষয় নিয়েও ছোট, ছোট বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে একটা খবর আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্রায় ৬টার মতন ছেলে কেরালা সন্তোষ ট্রফি টিমে নির্বাচিত হয়েছে। এবং কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে ইস্টবেঙ্গলেরই রিজার্ভ টিমে ২টো ছেলে বাংলা টিমে নির্বাচিত হয়েছে, বাংলা সন্তোষ ট্রফি টিমে। তো দেখছি আজকে কেরালার ঘটনাটা বেরোনোর পরই অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলতে শুরু করছে কি কেরালা টিমে এতগুলো প্লেয়ার সিলেক্ট হলো, বাংলা টিমে নয় কেন? অবশ্যই তারা একটা ক্ষোভ থেকে এত করছে, তারা বাঙালির প্রতি একটা ভালোবাসা থেকে, একটা আবেগ থেকেই করছে। কিন্তু আপনারা একটু যদি বিশ্লেষণ করেন দেখবেন ব্যাপারটা কিন্তু অতটা খারাপ নয়। এখন কেন ব্যাপারটা খারাপ নয় ব্যাপারে আসছি, তার আগে আরেকটা কথাও বলি। এই অল্প বয়সী ছেলেদের নিয়ে আজকে দেখলাম যে ক্ষমতায় রয়েছে যেই পার্টি পশ্চিমবঙ্গে, তার এক কাউন্সিলরকে গুলি করে মারতে গিয়েছিল। এটা বোধ বিহার বা ইউপির গো বলার কোনো একটা অল্প বয়সী ছেলে, তাকে কীভাবে সুপারি দিয়েছিল। তো দেখলাম সেই ছেলেটার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা আমি ডিটেলে যাব না, শুধু ছেলেটার মুখটা দেখে খারাপ লাগছিল এটা ভেবে যে এরকম বয়সী একটা ছেলে, একটা বাঙালি ছেলে, বহু বছর আগে বোমা মারতে গিয়েছিল ব্রিটিশদের। তো তাকে আমরা ক্ষুদিরাম বলি, এবং ক্ষুদিরাম কথাটা আমরা ব্যবহার করি, বলি যে ও তো ক্ষুদিরাম হয়ে গেল। তো অনেকেই বলে যে না চিনে জেনে না অনুশীলন করে কেন মারতে গেছিলো। তো তাদের আমি বলি, দেখো তখনকার দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন সেটও ছিল না। তখনকার দিনে খুবই সীমিত ইনফরমেশন পাওয়া যেত, লোকমুখে আমরা শুনতাম, মানুষ জানতো। তো তখনকার দিনে তাছাড়া পরাধীন ভারত, তখন এমনও নেই যে এদিক ওদিক থেকে ফান্ডিং আসবে। তো সেখানে যারা বিপ্লবী ছিল তাদের পক্ষে অতটা অনুশীলন করাও সম্ভব ছিল না। এটা বোঝার চেষ্টা করুন যে এখনকার দুনিয়া নয় যে বিভিন্ন শক্তি, বাইরের শক্তি আপনাকে স্পন্সর করবে, যেটা আমরা বাংলাদেশে দেখেছিলাম। তো সীমিত আর্থিক সঙ্গতি নিয়ে আর খবর পাওয়া যাচ্ছে না, তা নিয়ে ওই বয়সে একটা ছেলে, আমি জানি ক্ষুদিরামের মতনই কাজ করেছে, কিন্তু ও যে একটা সাহস দেখিয়েছে সেটাই বড় কথা। কেননা ও হয়তো খুব একটা সুশিক্ষিত একটা পদক্ষেপ নেয়নি, কিন্তু এই ঘটনা কিন্তু পরবর্তীকালে অনেককে অনুপ্রাণিত করেছে। পরবর্তীকালে যারা শিক্ষিত মানুষজন এসছে, যেমন সুভাষ বোস, তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছে ওই একটা বোকাশোকা একটা ছেলে, তার একটা ঘটনা থেকে। কিন্তু ঘটনা হচ্ছে সেই সময় একটা অল্প বয়সী ছেলে একটা দেশের জন্য ওরকম একটা কাজ করতে গিয়েছিল, একটা দুঃসাহসী কাজ করতে গিয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে গো বলার একটা ছেলে হয়তো পেটের তাগিদেই হয়তো এই একটা একটা জঘন্য একটা কাজ করতে গিয়েছিল। তো আমি জানি না এটা সম্ভব কি না। সমস্ত রাজনৈতিক দল যারা এই গো বলায়তে ক্ষমতায় রয়েছে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে, বা মূলত যারা শক্তিশালী, তাদের কিন্তু একসাথে বসার একটা সময় এসছে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া তো থাকবে, কিন্তু এটা আমরা কোথায় যাচ্ছি, আমাদের এই সমাজ কোথায় যাচ্ছে? আমি জানি অনেকে বলে গো বলায় নাকি অনেকে এগিয়ে গেছে, কিন্তু বেসিক্যালি যারা বলে তারা হচ্ছে এই সমাজের একটা আপার এলিট ক্লাসের একটা ক্ষুদ্র সংখ্যক, ভীষণ ক্ষুদ্র সংখ্যক এক শ্রেণী, যাদের কাছে এই সোশ্যাল মিডিয়া রয়েছে, যারা লিখতে পারে, তারা এগুলো বলে। মূলত কিন্তু ম্যাক্সিমাম যারা মানুষ তারা কিন্তু এই শ্রেণীর, যারা আজকের ওই সুপারি নিয়ে এই ঘটনাটা ঘটাতে গিয়েছিল। তো এবার আসা যাক এই কেরালা টিমে সিলেক্টেড হয়েছে। আপনাদেরকে এই পটভূমিটা বুঝতে হবে। আমরা কিন্তু ওই 90-এর দশকে নেই, আইএসএল শুরু হওয়ার আগে সেই জমানায় নেই, বা আই লিগ শুরু হওয়ার আগে সেই জমানায় নেই। আমি সবসময় সমস্ত যুগেরকে আলোচনা রাখতে ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে কোন যুগের কোন ঘটনাটা কতটা প্রাসঙ্গিক সেটাও মনে করার চেষ্টা করি, নয়তো পুরো ব্যাপারটা একটা ফালতু আলোচনা হয়ে যায় আপনি যদি প্রাসঙ্গিকতা বা রেলিভেন্স নিয়ে যদি কনসিডার না করেন। কোনটা কোন কালে কতটা প্রযোজ্য সেটা খুবই ইম্পর্টেন্ট। তো একটা সময় ছিল যখন
আপনি মানে খুব ভালো খেললে আপনি সন্তোষ ট্রফির টিমে সিলেক্টেড হতেন, সেই রাজ্যের কোনো ক্লাবের খুব ভালো খেললে সিলেক্টেড হতেন। তারপর থেকে যখন থেকে ভূমিপুত্র নিয়ম চালু হলো, তখন মানে আপনাকে সেই রাজ্যেই ভালো খেলতে হবে। তারপর যেটা চলে এলো সেটা হচ্ছে আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন আইএসএল বা আই লিগের জন্য, তাহলে কিন্তু আপনি কনসিডার হবেন না মানে সন্তোষ ট্রফি টিমের জন্য। এবং আপনি যদি সন্তোষ ট্রফির জন্য সিলেক্টেড হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে চট করে ভাঙিয়ে আনা খুব মুশকিল আইএসএলের জন্য। তো এই যে 4+2 বা যারা বাংলা টিমে গেল, মোটামুটি আমরা ধরে নিতে পারি তাদের কিন্তু এই বছরে ইস্টবেঙ্গল আইএসএল টিমের জন্য আর কনসিডার করা হচ্ছে না, সেই জন্যই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং কতজনকে ছাড়া হয়েছে সেই বিচারে যদি আপনি দেখেন, 6টা কেরালার ছেলে চলে গেছে ওদিকে সন্তোষে, আর 2টো বাংলার ছেলে গেছে। তো যারা ধরুন চান যে ইস্টবেঙ্গল যাতে আরও বেশি স্থানীয় প্লেয়ার খেলে, তাদের কিন্তু এটা রাগের কারণ হওয়া উচিত না, তাদের একটা মানে একটা তৃপ্তির কারণ হওয়া উচিত যে 6টা ছেলে যারা কেরালা বিনো যাদের নিয়ে এসেছিল, তাদের কিন্তু সন্তোষ ট্রফির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবং যদি দেখেন যে নাসিম রহমানকে নিয়ে মানে বিনো এবং বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান যারা মনে হয় মানে তাদের ভাবভঙ্গি দেখে, কর্মকাণ্ড দেখে যে তারা কোনো না কোনোভাবে কোনো বিভিন্ন এজেন্টের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত, তারা কিন্তু মানে খুব নাসিব করছিল সিজনের শুরু থেকে যে নাসিব আইএসএলে আসতে পারে। কিন্তু আমরা দেখলাম যে নাসিবকে কিন্তু নিয়ে গিয়েছিল এক প্রকার বাধ্য হয়ে ভুটানে, যেখানে নাসিব রোজ ট্রেনিং করেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু নাসিবকে ছেড়ে দেওয়া হলো মানে সন্তোষের জন্য, যেটা কিন্তু যা থেকে এটা পরিষ্কার যে নাসিবকে অন্তত এই মৌসুমের জন্য আর আইএসএল টিমের জন্য যোগ্য ভাবছে না আমাদের যে হেড কোচ অস্কার। আর আদিত্য পাত্রর কথা বলেছি, আদিত্যকে নিয়ে যাওয়া হয়েছিল যদিও পারতে ভুটানে, কিন্তু উচ্চতার কারণে মানে কোনো মানে ভদ্রসভ্য কোচ কিন্তু আদিত্য পাত্রকে কনসিডার করবে না মানে আইএসএলের জন্য, মানে ওর আইএসএলে মোটামুটি ভবিষ্যৎ নেই বলে দেওয়া যায়। এবং পরে রইল চাকুমান্ডির কথা। তো চাকুমান্ডিকে নিয়ে আমি আগেই বলেছি, ছেলেটার উচ্চতা যথেষ্ট ভালো, চেহারা খুবই সুন্দর চেহারা, একদম আদর্শ পুরুষ মানে ফুটবলারের মতন আদর্শ পুরুষ বলতে গিয়েছিলাম। কিন্তু চাকুর যেটা সমস্যা হলো, ওর ঠিক মানে সেরিব্রাল ইন্টেলিজেন্স বা ফুটবলিং ইন্টেলিজেন্স একটু খামতি আছে, সেই জন্য ও ঠিক আগে থেকে অনুধাবন করতে পারে না। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মুভ ও ঠিক আগে থেকে ইন্টারসেপ্ট করতে পারছে না, বা ও ব্যাপারটা বুঝতে পারছে না যে কী হতে চলেছে। তো সেই জন্য মানে এই যে দুটো বাঙালি ছেলে এবং যে 6টা কেরালার ছেলে সন্তোষে গেল, সেটা এক প্রকার কিন্তু ভালো খবর যে আমরা দেখতে পাচ্ছি অন্তত 8টা ছেলে যাদের মধ্যে বিভিন্ন ডিফেক্ট রয়েছে, মানে বেশ ভালো রকমের ডিফেক্ট রয়েছে, টেকনিক্যাল ডিফেক্ট রয়েছে, তাদের কিন্তু অস্কার ইতিমধ্যে আইডেন্টিফাই করে নিয়েছে। এবং অনেকেই বলছেন তাহলে ওই জেসিন টাইপ ছেলেরা কেন গেল না, মানে না জেসিন এই জন্য যেতে পারছে না, তার কারণ আমি যে নিয়মটা বললাম, যদি আপনাকে একটা মরশুমের জন্য মানে এখন তো 24-25 চলছে মরশুম, সেই মরশুমে যদি আপনি একবার আইএসএল বা আই লিগের জন্য রেজিস্টার্ড হয়ে যান, তাহলে আপনি আর এলিজিবল থাকছেন না সেই মরশুমে সন্তোষ ট্রফি খেলার জন্য, মানে আপনাকে রিলিজ করে দিলে আপনি আর খেলতে পারবেন না। তো সেই জন্য জেসিনদের মতন প্লেয়ারদের তাকে খুব সম্ভবত 1 মিনিটও নামানোর সাহস পাবে না অস্কার, তারা কিন্তু সন্তোষে যেতে পারলো না। ব্যাপারটা অনেকটা এরকম। আরেকটা ব্যাপার নিয়ে বলি, সেই ব্যাপারটা নিয়েও মনে হয় অনেকের একটুখানি অজ্ঞতা রয়েছে। আমার পরিচিত একটা ছেলে, বেশ ভালো ছেলে, মানে বুদ্ধিমান ছেলে, ও বললো আজকে যে দাদা দেখো এই যে রবসন আর কোচ অস্কারের একই এজেন্ট। তো এই বিষয়ে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে লিগ্যাল ল্যান্ডস্কেপ বলে একটা কনসেপ্ট আছে। ব্যাপারটা এরকম, ধরুন রবসন যখন ব্রাজিলে ছিল তখন ওর হয়তো একটা কোনো লোকাল ব্রাজিলিয়ান এজেন্ট ছিল। এবার ওকে যখন বাংলাদেশে যেতে হলো, তখন সেই ব্রাজিলিয়ান এজেন্টের পক্ষে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশে অপারেট করা একটু মুশকিল। কি মুশকিলটা খুবই সহজ, যদি কোনো রকম লিগ্যাল ডিসপিউট হয়, তো সেই ডিসপিউটটা হয়তো বাংলাদেশের কোর্টেই হবে। তো সেই ক্ষেত্রে সেই এজেন্টের পক্ষে ব্রাজিল থেকে সেই লিগ্যাল ডিসপিউট অ্যাটেন্ড করা খুব মুশকিল। মানে সেক্ষেত্রে এসব ক্ষেত্রে কী করা হয়, মানে স্থানীয় কোনো এজেন্ট যার কোনো রকম মানে প্রেজেন্স আছে বা কানেকশান আছে,
সেই দেশে তাদের মারফতই কাজ করা হয়। তো খুব সম্ভবত রবসনকে যখন বাংলাদেশে নিয়ে আসা হয় তখন হয়তো বসুন্ধরা কিংস তাদের কোনো নির্দিষ্ট লোকাল এজেন্ট আছে যার মাধ্যমে ওকে নিয়ে এসছে, মানে ওর যে ব্রাজিলিয়ান এজেন্ট সে ব্যাপারটা ট্রান্সফার করে দিয়েছে সেই লোকাল এজেন্টের কাছে। এবং ঘটনাচক্রে তো অস্কার যেহেতু মানে বাংলাদেশ ছিল এবং ওর এজেন্ট লাগবে নিয়ম অনুযায়ী, সে তো একই এজেন্ট কাজ করেছে। তো ব্যাপারটা এরকম নয় যে রবসন এজেন্ট আর অস্কার এজেন্ট একই বলে এরা রবসন চলে আসবে ইস্ট বেঙ্গলে, ব্যাপারটা তা নয়। মানে রবসনকে যদি আনতে হয় তাহলে ও আসবে, আর যদি আনতে না হয় তো আসবে না। মানে এজেন্ট এক থাকা না থাকাতে কিছুই এসে যায় না। যাকে ব্যাপারটা ছোট করে এই সন্তোষ নিয়ে আলোচনার ব্যাপারটা ছিল যে এখনকার দিনে কিন্তু সন্তোষে সিলেক্টেড হওয়াটা খুব একটা গর্বে না। এবার গর্বের অবশ্যই যদি আপনি মানে একটা ছোটো টিমে খেলেন, যেমন ধরুন অনেক কলকাতা ফুটবল লিগের যে ছোটো ক্লাব আছে সেখানকার অনেক প্লেয়ার তো এবার রয়েছে সন্তোষ স্কোয়াডে বাংলার। তো তাদের কাছে কিন্তু একটা নিজেকে এটা প্রমাণ করার মঞ্চ, যদি তারা সন্তোষে ভালো খেলে তো ইস্টবেঙ্গলের হয়তো নজর পড়বে তাদের ওপর, সেইটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। কিন্তু যে অলরেডি ইস্টবেঙ্গল টিমে রয়েছে, এবং নাসিবের ক্ষেত্রে তো নাসিব ট্রেনিং করেছে বেশ অনেক দিন, মানে ওই ভুটানে ট্রেনিং করেছে অস্কারের সামনে, তা সত্ত্বেও ওকে যে ছেড়ে দেওয়া হলো, তার মানে অস্কার বুঝেছে যে নাসিব টেকনিক্যালি কতটা মানে ডিফেক্টিভ প্লেয়ার, যেটা বারংবার বলে এসছে এবং অনেকেই বলেছে, শুধু আমি বলিনি, অনেকেই বলেছে যে নাসিব রহমান অতি নিম্নমানের, টেকনিক্যালি খুবই নিম্নমানের একজন প্লেয়ার। এবং তাকে শুরু থেকে বিনো খুব পুশ করার চেষ্টা করেছিল, যেরকম বিনো করে থাকে। মানে ওর আনা কেরালাতে যত রিজেক্টেড বাজে বাজে প্লেয়ার আছে সবাইকে ভীষণভাবে পুশ করার চেষ্টা করে, আর যদি বাই চান্স কাউকে প্রমোট করে দেয় ওর এটা আমার অ্যাচিভমেন্ট, মানে আমি প্রমোট করেছি, মানে প্রমোট করাটা অ্যাচিভমেন্ট। মানে প্রমোট হওয়ার পর সে গিয়ে মানে কটা গাছের কটা পাতা ছিটছে বা কটা ঘাস ছিটছে সেই হিসেব কেউ করে না, বলে আমি প্রমোট করে দিয়েছি। মানে প্রমোট করে দেওয়া মানে যেন ও এখান থেকে যেন একটা কোথাও মানে লা লিগায় প্রমোট করে দিচ্ছে, ব্যাপারটা ওরকম। মানে ধরে বেঁধে কোনো মতো এটা ঢুকিয়ে দিল সিনিয়র টিমে, সেখানে গিয়ে সে গাছের পাতাও ছেঁড়ার ক্ষমতা নেই, সেইটাকে সে তারা অ্যাচিভমেন্ট বলে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি নিতুও সেটাকে অ্যাচিভমেন্ট বলে, যে আমরা তো এতগুলো প্লেয়ারকে প্রমোট করেছি জুনিয়র টিম থেকে সিনিয়র টিমে। তো প্রমোট করাটা বড় ব্যাপার না, প্রমোট তো তুমি যাকে ইচ্ছা করতে পারো, কোনো রাস্তায় একটা গরু ছাগলকে ধরে নিলে প্রমোট করে দিতে পারো, কিন্তু প্রমোট করার পর সে করছেটা কি সেটা ইম্পর্টেন্ট। প্রমোট করে দিচ্ছি, তুমি তো কোনো অন্ধ কানা খোড়াকেও প্রমোট করে দিতে পারো, তারপর সে কী করছে, তুমি 10 জনকে প্রমোট করলে 20 জনকে প্রমোট করলে খুব একটা বড় ব্যাপার নয়, তুমি একজনকে করলে সেটা ইম্পর্টেন্ট। যদি সে তারপর সিনিয়র টিমে গিয়ে কিছু করতে পারে, তুমি গাদাগুচ্ছ প্রমোট করছো, তারা প্রত্যেকে ব্যর্থ হচ্ছে সিনিয়র স্কোয়াডে গিয়ে, তাহলে সেটা কী করে একটা গর্বের বিষয় হতে পারে। সকলে ভালো থাকবেন।